এরপরে আমরা চলে আসবো ম্যাক্রো ইকোনমিক্সে। এখন পজিটিভ এন্ড নেগেটিভ এক্সটার্নালিটি অনেকগুলো গ্রাফ আছে, সেগুলো আমি আর গেলাম না কারণ উই হ্যাভ ভেরি শর্ট টাইম। সো আমরা একটু খুব কুইক কভার করার চেষ্টা করব। সো পজিটিভ এন্ড নেগেটিভ এক্সটার্নালিটি যে গ্রাফগুলো, যে চেঞ্জেসগুলো, ওইগুলো একটু আপনি বই থেকে দেখে নেবেন। আমরা ম্যাক্রো ইকোনমিক্সে যখন আসি তখন উই আর টকিং অ্যাবাউট এগ্রিগেট ডিম্যান্ড, এগ্রিগেট সাপ্লাই। সো উই টক অ্যাবাউট লাইক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ফর্মুলাটা হচ্ছে জিডিপি। ডিম্যান্ড সাইডে যদি আমি ফর্মুলা দেখি তাহলে সি প্লাস আই প্লাস জি plus x minus m. C for consumption, so aggregate consumption. I for aggregate investment. G for government expenditure. And x minus m মানে net export, মানে export minus import টা। সো এনি ডিসিশন সেটা যদি সি বা আই বা জি বা এক্স মাইনাস এমকে বৃদ্ধি করে, সেটা আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে বৃদ্ধি, মানে সেটা আপনাকে জিডিপিকে বৃদ্ধি করবে। সো যখন when we are talking about aggregate demand, we are talking about market value of all final goods and services, সেগুলোকে যোগ করে আমরা টোটাল ডিমান্ডটা পাচ্ছি, এগ্রিগেট ডিমান্ডটা পাচ্ছি, সেটাই জিডিপি। যত আপনার এগ্রিগেট ডিমান্ডটা বাড়বে তত আপনার ওভারঅল জিডিপি বাড়বে। গিভেন প্রাইস লেভেল, এই এগ্রিগেট ডিমান্ডটা যখন প্রাইস লেভেল কমে যায় তখন এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে, যখন প্রাইস লেভেল বাড়ে তখন এগ্রিগেট ডিমান্ডটা কমে যায়। সিমিলারলি এগ্রিগেট সাপ্লাই, সো যখন প্রাইস লেভেল বাড়ে এগ্রিগেট সাপ্লাই বেড়ে যায়। সাপ্লাইয়ের কথা যখন আমরা বলছি, দেয়ার আর থ্রি টাইপস অফ সাপ্লাই। একটা হচ্ছে ভেরি শর্ট রান, একটা হচ্ছে শর্ট রান, একটা হচ্ছে লং রান। শর্ট রানে যত প্রাইস বাড়ে তত শর্ট রান সাপ্লাই কার বেড়ে যায়, কিন্তু লং রানে এগ্রিগেট সাপ্লাই কার রিমেন্স হরাইজন ভার্টিক্যাল। তার কারণটা হচ্ছে লং রানে আপনার শর্ট রানে যদি সাপ্লাই কার্ভটা বেড়ে যায়, তো সাপ্লাই কার্ভটা বেড়ে যাওয়ার কারণে প্রাইস বেড়ে গেছে, আপনার সাপ্লাইটা বাড়িয়েছেন, কিন্তু অন্যদিকে আপনার কস্টগুলোও বেড়ে যায়, লাইক আপনার ইনপুট কস্টগুলোও বেড়ে যায়। ইনপুট কস্টগুলো বেড়ে যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে ওভারঅল আগে যে প্রফিট বেশি হচ্ছিল এখন প্রফিটটা কমে গেল, তখন আবার আপনি সাপ্লাইটা কমিয়ে আসেন, কমায় দেন। সো আলটিমেটলি লং রান এভারেজ সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল হয়ে যায়। সো লং রান এভারেজ সাপ্লাই কার্ভ আর শর্ট রান এভারেজ, সো শর্ট রান এভারেজ সাপ্লাই কার্ভটা যদি আমরা দেখি, সো শর্ট রানে আপনাদের একটু প্রফিট বেড়ে যাচ্ছে, কিন্তু দেয়ার আর সাম ডিটারমিনেন্ট যেটা হয়তো লং রানকে মুভ করে। সো লং রানে ইকুইলিব্রিয়াম যদি আমরা দেখতে চাই, তাহলে লং রান সাপ্লাই কার্ভ অ্যান্ড লং রান ডিম্যান্ড কার্ভ, লং রান সাপ্লাই কার্ভ অ্যান্ড ডিম্যান্ড কার্ভ। ডিম্যান্ড কার্ভ লং আর শর্ট নাই, ডিম্যান্ড কার্ভটা হচ্ছে এগ্রিগেট ডিম্যান্ড। সো এগ্রিগেট ডিম্যান্ড আমরা অলরেডি দেখলাম যে এটা হচ্ছে আপনার ডাউনওয়ার্ড স্লোপিং, এগ্রিগেট সাপ্লাইটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। শর্ট রানে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে শর্ট রান ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখন লং রান কার্ভটাও যদি এদিক দিয়ে যায় তাহলে এটাই আবার লং রান লাইক ইকুইলিব্রিয়াম। এখন কোনো কারণে যদি এরকম হতো যে লং রানটা এখানে আর শর্ট রানটা এখানে, তার মানে হচ্ছে আপনি লং রান থেকে কমে প্রডিউস করছেন, তার মানে ইকোনমিতে যতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি আছে, যতটুকু প্রডিউস করা সম্ভব তার চেয়ে আপনি কমে আছেন। সেটার একটা কেস যদি আমরা দেখি এখানে, যে ধরেন কোনো কারণে আপনার এগ্রিগেট ডিম্যান্ড কার্ভটা আগে যেখানে ছিল সেখান থেকে লেফটওয়ার্ড শিফট করলো, মানে কমে গেল। সো আগে এগ্রিগেট ডিম্যান্ড ছিল এটা, এখন এগ্রিগেট ডিম্যান্ড লেফটওয়ার্ড শিফট করে এখানে আসলো। সো আগে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ছিল এটা, সো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আগে আপনাকে ইন্টারসেক্ট করেছে এখানে, এখন এগ্রিগেট ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড শিফট করলো, সাপ্লাই কার্ভটা এখানে চলে আসলো। সো প্রাইস কমে গেল, আবার কোয়ান্টিটিও কমে গেল। তাতে করে আপনার লং রান আউটপুট যেখানে প্রডিউস করার ক্ষমতা তার সাথে একটা গ্যাপ হলো। এই গ্যাপটাকে বলা হয় রিসেশনারি গ্যাপ। এরকম সিচুয়েশনে আপনার এমপ্লয়মেন্ট লেভেল কমে যাবে, কারণ কম প্রডিউস হচ্ছে, মানুষজন লে অফ করবে, প্রাইস লেভেল কমে যাবে। সো এই রিসেশন হবে। সো এই গ্যাপটাকে বলা হয় রিসেশনারি গ্যাপ। অন্যদিকে যদি উল্টা ঘটনা ঘটতো, ধরেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করেছে এবং সেই কারণে আপনার ডিমান্ডটা বেড়ে গিয়েছে, ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণে শর্ট রান সাপ্লাই কার্ভের সাথে আগে ইন্টারসেক্ট করতো ধরেন এখানে, এখন আপনার ইন্টারসেক্ট করছে এখানে, তাহলে আপনি ইকোনমি যতটুকু প্রডিউস করতে পারার কথা তার চেয়ে একটু বেশিতে প্রডিউস করতে পারছেন। সো শর্ট রানে দেয়ার ইজ এ লাইক ক্যাপাসিটি ইউটিলাইজেশন অনেক বেশি হচ্ছে এবং একটা ইনফ্লেশনারি গ্যাপ তৈরি হয়েছে, কারণ প্রাইস লেভেল বেড়ে গিয়েছে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে। সো দেয়ার ইজ এক্সেসিভ প্রাইস অ্যান্ড শর্ট রানে দেখা যাচ্ছে যে মানুষ সাপ্লাই কার্ভটা যদি লেফটওয়ার্ড শিফট হয় তাহলে সেখানে আবার আপনার প্রাইস লেভেল আরও বেড়ে যাবে, কিন্তু লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এই জায়গায় চলে আসবে অ্যান্ড আউটপুট আগের জায়গায় চলে আসবে। সো ইনফ্লেশনারি গ্যাপ আমরা দেখলাম এই গ্যাপটুকু, রিসেশনারি গ্যাপ আমরা এই গ্যাপটুকু দেখলাম। ইকোনমি যদি তার ফুল এমপ্লয়মেন্ট জায়গায় থাকে তখন ইকোনমি ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়ামে আছে আমরা বলে থাকি। দেখবো যে ইকোনমি সবসময় ফুল এমপ্লয়মেন্টে থাকে না, ইকোনমি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলে, কারণ কখনো কখনো ডিম্যান্ড অনেক বেশি, সাপ্লাই কম, সো প্রাইস লেভেল অনেক বেড়ে যায়, ইকোনমি ওভারহিটেড হয়ে যায়। সো ইকোনমি ধরেন এমন একটা পিকে চলে যায় যেখান থেকে সার্ভাইভ করা কঠিন, কারণ ফার্দার হয়তো প্রাইস লেভেল অনেক প্রেশার পড়ছে এবং প্রাইস লেভেল প্রেশার পড়ার কারণে
ইনফ্লেশন রিস্ক তৈরি হয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেয় ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, ডিম্যান্ডটা কমে যায়, তখন সাইকেলটা আবার রিভার্স করে। আবার রিভার্স করতে করতে একসময় হয়তো রিসেশন চলে যায়, বিকজ দেয়ার ইজ টু মাচ কন্ট্রাকশনারি মাইট্রি অর ফিসকাল পলিসি। সো একদিকে ডিম্যান্ড হয়তো কমে গিয়েছে, কস্ট অফ ক্যাপিটাল হয়তো বেড়ে গিয়েছে, সো বিজনেসেস আর নট প্রডিউসিং মাচ, এবং ইকোনমিতে হয়তো একটা রিসেশন হতে হতে এমন একটা জায়গায় চলে আসছে যেটা একদম বটম। সেখান থেকে আবার গভর্নমেন্ট বিভিন্ন স্টিমুলাস দিয়ে বাড়ানোর চেষ্টা করছে। সো ইকোনমি এরকম সাইকেলে মুভ করে, আপ সাইকেল অ্যান্ড ডাউন সাইকেল। যখন ইকোনমি এরকম আপের দিকে থাকে তখন আমরা বলি এক্সপ্যানশন, এরকম পিক থেকে ডাউনের দিকে চলে গেলে আমরা বলি কন্ট্রাকশন, একদম বটমে যেটা সেটাকে বলি ট্রাফ, একদম আপে যেটা টপ সেটাকে আমরা বলি পিক। যখন পিকে থাকে তখন আনএমপ্লয়মেন্ট রেট কমে যায়, যখন ট্রাফে থাকে তখন আনএমপ্লয়েড রেট বেশি থাকে। এখন এই যে এমপ্লয়মেন্টের কথা আমরা দেখি, সো এমপ্লয়মেন্ট যখন আমরা দেখি তখন আমরা ফার্স্টে দেখি যে টোটাল পপুলেশন কত। টোটাল পপুলেশনের মধ্যে সবাই তো আসলে কাজ করার মতো না, কেউ অনেক বৃদ্ধ আছে, কেউ হয়তো চিলড্রেন আছে। সো আমরা দেখি ওয়ার্কিং এজ পপুলেশন কারা। সো ওয়ার্কিং এজ পপুলেশন 16 থেকে 64 বছর এজ, তাদেরকে ওয়ার্কিং এজ পপুলেশন বলা হয়। এই ওয়ার্কিং এজ পপুলেশন সবাই যে কাজে আছে নট নেসেসারিলি, এর মধ্যে অনেকে আছে যে কাজ খুঁজতেছে না, কাজেও নাই, তারা হয়তো পড়াশোনা করছে, কেউ হয়তো কাজ খুঁজতে খুঁজতে আর খোঁজা বন্ধ করে দিছে। আমরা দেখার চেষ্টা করি এই 16 থেকে 64-র মধ্যে কারা এমপ্লয়মেন্টে আছে এবং কারা এমপ্লয়মেন্টে নাই কিন্তু এমপ্লয়মেন্ট খুঁজতেছে। সো ইদার তারা এমপ্লয়েড অর আনএমপ্লয়েড। সো এই দুইটা যারা লেবার, এবং তাদেরকে আমরা বলবো তারা লেবার ফোর্সে আছে, ইদার তারা এমপ্লয়েড অর চাকরি খুঁজতেছে কিন্তু পাচ্ছে না, সো আনএমপ্লয়েড। এই দুইটা মিলে আমরা লেবার ফোর্স। টোটাল ওয়ার্কিং এজ পপুলেশনের যত পার্সেন্টেজ অফ পিপল লেবার ফোর্সে আছে তা সেই রেশিওটাকে আমরা বলি অ্যাক্টিভিটি রেশিও। আর লেবার ফোর্স হচ্ছে নাম্বার অফ পিপল হু হ্যাভ জব, যারা এমপ্লয়েড, অ্যান্ড নাম্বার অফ পিপল হু আর অ্যাক্টিভলি লুকিং ফর জব, মানে যারা আনএমপ্লয়েড। সো এমপ্লয়েড হচ্ছে নাম্বার অফ পিপল হু হ্যাভ আ জব, আর আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে নাম্বার অফ পিপল হু আর লুকিং ফর জব কিন্তু জব নাই, যাদেরকে আমরা আনএমপ্লয়েড বলছি, তাদের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স, সেটাকে আমরা বলছি আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট সাধারণত 4 ধরনের হয়। একটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, যেমন অনেকে আছে সিজনে কাজ পায়, অফ সিজনে কাজ থাকে না, তাদেরকে আমরা সিজনাল অফ সিজনে যখন কাজ নাই তাদেরকে আমরা সিজনাল আনএমপ্লয়েড বলছি। ফ্রিকশনাল আনএমপ্লয়েড লোক মানে হচ্ছে আপনি একটা চাকরি ছেড়ে দিয়েছেন আর একটা চাকরিতে জয়েন করবেন, ছেড়ে দেওয়ার পরে আর চাকরিতে জয়েন করার মধ্যবর্তী যে সময়টা আপনি আনএমপ্লয়েড আছেন তখন এটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এখন আপনি আজকেই ছেড়ে কালকে জয়েন করছেন, তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হলো না, কিন্তু অনেকে আছে ছেড়ে দেওয়ার পর একটা সময় পর জয়েন করে, তখন সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আপনি আগে যে কাজকর্মগুলো পারতেন ওগুলো এখন আর ইকোনমিতে ডিম্যান্ড নাই, আপনার স্কিলগুলো নো লঙ্গার ডিম্যান্ডেড, তাহলে আপনার স্ট্রাকচারাল শিফট হয়েছে ইকোনমিতে, আপনার স্কিলের আর কোনো দাম নাই, আপনাকে নতুন স্কিল শিখে এমপ্লয়েড হতে হবে। সো এরকম কেসকে আমরা বলছি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ঠিক এই যে আমরা আপস অ্যান্ড ডাউন যে বিজনেস সাইকেল দেখলাম, বিজনেস সাইকেল আপ অ্যান্ড ডাউনের কারণে যে এমপ্লয়মেন্ট চেঞ্জগুলো হচ্ছে, আনএমপ্লয়মেন্টের কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। They will talk about inflation. Inflation হচ্ছে যখন ইকোনমিতে সাস্টেইন লেভেলে প্রাইস বেড়ে যায়, সো সাস্টেইন রাইজ ইন দ্য ওভারঅল লেভেল অফ ইনফ্লেশন, তখন আমরা ওভারঅল লেভেল অফ প্রাইস ইন দ্য ইকোনমি সেটাকে আমরা বলি ইনফ্লেশন। সো যদি এরকম হয় সাস্টেইন রেটে প্রাইস কমে যাচ্ছে তখন সেটাকে আমরা বলি সাস্টেইন ডিক্রিজকে আমরা বলি ডিফ্লেশন। সো আমরা আমাদের ইকোনমিতে দেখি প্রাইস লেভেল বেড়ে যায় অন অ্যান এভারেজে, সো সেটাকে আমরা ইনফ্লেশন বলি। ডিফ্লেশন আমরা সাধারণত দেখি না, ডিফ্লেশন হয়তো কান্ট্রিজ লাইক জাপানে দেখা গেছে যে প্রাইস লেভেল কমে যাচ্ছে। আর ইনফ্লেশনের রেটটা যদি কমে যায়, মনে করেন আগে ইনফ্লেশন ছিল 10%, এখন ইনফ্লেশন হলো 9%। 9% ইনফ্লেশন মানে কিন্তু স্টিল প্রাইস লেভেল আগের থেকে 9% বাড়ছে। তারপরে ধরেন ইনফ্লেশন হলো 6%, স্টিল কিন্তু প্রাইস লেভেল বেড়েছে, কিন্তু ইনফ্লেশনের রেটটা কমে গিয়েছে। সো ইনফ্লেশনের রেটটা যদি কমে যায় তখন সেটাকে আমরা বলি ডিসইনফ্লেশন। সো ডিসইনফ্লেশন মানে স্টিল দেয়ার ইজ পজিটিভ ইনফ্লেশন, প্রাইস লেভেল বেড়েছে কিন্তু বৃদ্ধির হারটা কমে গিয়েছে। আমরা অনেক সময় যে ইনফ্লেশন নাম্বারটা দেখি আমাদের যখন কান্ট্রিতে পাবলিশ করা হয়, জেনারেল যে ইনফ্লেশনটা পাবলিশ করা হয় সেটাকে বলা হয় হেডলাইন ইনফ্লেশন। এখন এই হেডলাইন ইনফ্লেশনের মধ্যে একটা বাস্কেট অফ গুডস আছে, সকল গুডসই আছে, এর মধ্যে কিছু কিছু গুডস আছে যেগুলো হাইলি ভোলাটাইল, যেমন ফুড অ্যান্ড অয়েল প্রাইসেস। ফুড প্রাইসেস আর অফেন ভোলাটাইল, অয়েল প্রাইসেস আর ভেরি ভোলাটাইল। এই দুইটা জিনিসকে বাদ দিয়ে যদি আমি ইনফ্লেশন ক্যালকুলেট করি তখন সেটাকে বলা হয় কোর ইনফ্লেশন। ইনফ্লেশন ক্যালকুলেট করার জন্য কিছু মেথড আছে, আমরা কনজিউমার যে গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো ইউজ করি সেগুলো একটা বাস্কেট ধরে ওই বাস্কেটের দাম কেমন বাড়ছে বা কমছে সেটাকে বলা সেইভাবে করে যদি আমরা ইনফ্লেশন ক্যালকুলেট করি তখন সেটাকে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিমিলারলি আমরা প্রডিউসারদের একটা বাস্কেট চিন্তা করে যদি আমরা
ইনফ্লেশন ক্যালকুলেট করি তখন সেটাকে বলে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। আবার আমরা রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির মধ্যে যে পার্থক্য দেখি, রিয়েল জিডিপি মানে হচ্ছে আমার বেস একটা ইয়ার থাকে, ওই ইয়ারের প্রাইসে আমি জিডিপি ক্যালকুলেট করি, ওটাকে রিয়েল জিডিপি বলা হয়। আমি কারেন্ট প্রাইস লেভেলে যে জিডিপি ক্যালকুলেট করি ওটাকে নমিনাল জিডিপি বলা হয়। নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির যে ডিফারেন্সটা, রেশিওটাকে বলা হয় জিডিপি ডিফ্লেটর। ওই জিডিপি ডিফ্লেটর দিয়ে আমরা ইনফ্লেশন অনেক সময় ক্যালকুলেট করতে পারি। এরপর আমরা দেখবো ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি রেফার্স টু গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস রিলেটেড টু ট্যাক্সেশন, রিলেটেড টু গভর্নমেন্ট স্পেন্ডিং। সো গভর্নমেন্ট দেখবেন এই যে কিছুদিন পর বাজেট ঘোষণা করবে। সো আমাদের কাছ থেকে কোন কোন সোর্স থেকে কীভাবে গভর্নমেন্ট রেভিনিউ আয় করবে, কতটুকু ট্যাক্স, কতটুকু নন ট্যাক্স, কতটুকু ভ্যাট এগুলো আদায় করবে, সেটার একটা বাজেট দেয় গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট কোথায় কোন খাতে কতটুকু খরচ করবে। সো যদি এরকম হয় গভর্নমেন্ট আমাদের কাছে যে রেভিনিউটা নেবে এটা বেশি অ্যান্ড এক্সপেন্ডিচার কম, তাহলে সেটা বাজেট সারপ্লাস। আমাদের দেশে আমরা বাজেট ডেফিসিট রান করি, আমরা খরচ বেশি করি অ্যান্ড রেভিনিউটা কম থাকে। অ্যান্ড এই যে ডেফিসিট থাকে সেটা গভর্নমেন্ট বন্ড ইস্যুর মাধ্যমে, সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে, ফরেন লোনের মাধ্যমে, ফরেন গিফটের মানে ফরেন ডোনেশনের মাধ্যমে দেখা যায় ইয়ে করে। একসময় ফরেন গ্রান্ট অনেক থাকতো এবং ফরেন গ্রান্টের সংখ্যা অনেক কমে গেছে, বিকজ আমরা ইমপ্রুভ করেছি অ্যাজ অ্যান ইকোনমি। সো এখন আমরা লোন নেই থ্রু বাই ইস্যুইং গভর্নমেন্ট ডেট, অথবা ফরেন লোন লোকালদের কাছ থেকেও নেই, ফরেনদের কাছ থেকেও নেই। এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যে লোন নেওয়া হয় সেগুলো বাজেট ডেফিসিটকে ফাইন্যান্স করার জন্য আর কি। এখন যদি গভর্নমেন্ট বেশি খরচ করে অ্যান্ড আর্ন করে কম, তখন সেটাকে আমরা বলছি এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি। আর যদি বেশি ইনকাম করছে অ্যান্ড এক্সপেন্ডিচার কম করছে, তখন সেটাকে আমরা বলি কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি। বা গভর্নমেন্ট বাজেট ডেফিসিটের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, সেটা এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসি। বাজেট ডেফিসিটটাকে সংকুচিত করছে, কন্ট্রাকশনারি ফিসক্যাল পলিসি। তেমনি সেন্ট্রাল ব্যাংক ইজ রেসপন্সিবল ফর the banking system, the supply of money, the demand for the supply of money কে কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক। সো সেন্ট্রাল ব্যাংক যদি ইকোনমিতে মানি সাপ্লাই বাড়িয়ে দেয়, তখন আমরা সেটাকে বলি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। সেন্ট্রাল ব্যাংক যখন মানি সাপ্লাই কমিয়ে দেয় ইকোনমিতে, তখন আমরা সেটাকে বলি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। সো এনি পলিসি দ্যাট ইনক্রিজেস দ্য মানি সাপ্লাই আমরা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি বলবো, অ্যান্ড এনি পলিসি দ্যাট ডিক্রিজেস দ্য মানি সাপ্লাই সেটাকে আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বলবো। এরপরে আপনাদের অ্যাকাউন্টসের কথা বলা হয়েছে, যেখানে আপনাকে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, লাইক জিডিপি যেটা C+I+G+X-M, ওটাই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে আমরা আমাদের সাথে বহির্বিশ্বের যে ট্রানজ্যাকশনগুলো হয়, লাইক ইম্পোর্ট, এক্সপোর্ট, রেমিটেন্সেস, ফরেন লোন, সেগুলো ইন্টারেস্ট পে করা, এগুলো ব্যালেন্স অফ পেমেন্ট। সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। গভর্নমেন্ট ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স, আপনি গভর্নমেন্টের বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে ডেটাগুলো সেগুলো গভর্নমেন্ট ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্সে পাওয়া যায়। কনসোলিডেটেড ব্যাংকিং সিস্টেমের অ্যাকাউন্ট আছে। আমরা এখানে মূলত দেখব হচ্ছে একটু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে ইটস লাইক ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট, আমরা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট দেখার চেষ্টা করব। সো সেখানে যদি আমরা একটু দেখি, সো এইটা একটা 2022 সাল এবং 2021 সালে। সো 2021 এবং 22-এর আপনার ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। সো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এটাকে আমরা বলি ট্রেড ব্যালেন্স বা ট্রেড ডেফিসিট। সিমিলারলি আমরা সার্ভিসেস এক্সপোর্ট করতে পারি, সার্ভিসেস ইম্পোর্ট করতে পারি, সেগুলো সার্ভিসেস ডেফিসিট। তো আমরা প্রাইমারি ইনকাম থাকে, মানে হচ্ছে আমরা যদি বাইরে কোনো ইনভেস্টমেন্ট করি, সেখান থেকে যদি একটা ডিভিডেন্ড বা ইন্টারেস্ট পাই, সেটা প্রাইমারি ইনকাম। বহির্বিশ্বের মানুষের যদি আমাদের দেশে শেয়ার কিনে, বন্ড কিনে, সেখান থেকে যে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড চলে যাচ্ছে, এটা আউটফ্লো। এই দুইটাকে অ্যাডজাস্ট করে প্রাইমারি ইনকাম পাই। আর সেকেন্ডারি ইনকাম হচ্ছে লাইক অফিসিয়াল কিছু ট্রান্সফার থাকতে পারে অ্যান্ড প্রাইভেট ট্রান্সফার থাকতে পারে, যেটা ওয়ান ওয়ে ট্রান্সফার। সো যেমন রেমিটেন্সেস, ওয়ান ওয়ে ট্রান্সফার, আমাদের কাছে পাঠানো হয়, আমাদের দেশে পাঠানো হয়। সো আবার যদি আমাদের দেশ থেকে কোনো রেমিটেন্স চলে যায়, সেটা রেমিটেন্স আউটফ্লো। সো এই রেমিটেন্স মানে সেকেন্ডারি ইনকাম যেটা, দেন হচ্ছে প্রাইমারি ইনকাম, সার্ভিসেস অ্যান্ড ট্রেড ব্যালেন্স। এই সবগুলো যোগ করে আমি যেটা পাই সেটার নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমার যদি পজিটিভ হয় তাহলে ভালো, যদি নেগেটিভ হয় তাহলে এটাকে ফাইন্যান্স করতে হবে। এটাকে ফাইন্যান্স করি আমরা থ্রু ক্যাপিটাল অ্যাকাউন্টের দ্বারা অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্ট খুব কম থাকে, যদি কেউ মাইগ্রেট করে তার সম্পদগুলো যখন নিয়ে যায়, তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে আউটফ্লো হয়। কেউ যদি বাইরের দেশ থেকে আমাদের দেশে মাইগ্রেট করে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ইনফ্লো হয়। আর যদি ফরেন কোনো ক্যাপিটাল ট্রান্সফার করা হয়, ধর ফরেন কোনো কোম্পানি আমাদের দেশে সাবসিডিয়ারি আছে, ক্যাপিটাল ট্রান্সফার করছে, সেটা হয়। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দুইটা জিনিস থাকে মোস্টলি, তার পাশাপাশি কিছু লোন থাকে। সো একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। সো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যদি বাইরের দেশের কোনো কোম্পানি আমাদের দেশে এসে ডাইরেক্ট বিজনেস করে
মানে ডাইরেক্ট বিজনেস করতে আসে তখন তাদের ক্যাপিটাল নিয়ে আসতে হয় এই দেশে, সো সেটাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর যদি তারা আমাদের দেশের শেয়ারস বন্ড এগুলো কিনে, সেগুলো হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। সো যেটা আসে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা চলে যায় সেটা হচ্ছে নেগেটিভ। আর এর পাশাপাশি আমরা যে বিভিন্ন জায়গা থেকে লোন নেই, আইএমএফের কাছ থেকে লোন নেই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেই, এডিবি থেকে লোন নেই, ফরেন আরও বিভিন্ন ধরনের লোন নেই, প্রাইভেট কোনো কোম্পানি ফরেন যদি লোন নেয় সেইগুলো এবং সেগুলো লোনে যখন রিপেমেন্ট করে এবং ইন্টারেস্ট পে করতে হয়, এগুলো সবই হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস হিসেবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আসে। সো যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয় তাহলে সেটা তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে পরিশোধ করতে হবে। যদি এরকম হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেফিসিট, এই সবগুলো মিলে তো আমি যোগ করে আমি ব্যালেন্স অফ পেমেন্ট, টোটাল ব্যালেন্স অফ পেমেন্ট পাচ্ছি না। এই টোটাল ব্যালেন্স অফ পেমেন্ট যদি আমার নেগেটিভ হয় তাহলে তো আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাবে। সো যখন দেখা যায় কারেন্ট অ্যাকাউন্টে আমার নেগেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে হয়তো সেটা পজিটিভ হচ্ছে না, তখন আমার রিজার্ভ আস্তে আস্তে ডিপ্লিট করে। অ্যান্ড রিজার্ভ যখন ডিপ্লিট করতে থাকে, বিকজ আপনার আউটফ্লো বেশি অ্যান্ড ইনফ্লো কম, তখন তো আপনার কারেন্সি ম্যাসিভ ডিপ্রিসিয়েশনের দিকে চলে যায় আর কি। তখন এক্সচেঞ্জ রেট রিলেটেড বিভিন্ন ধরনের পলিসি নেওয়া হয় টু কারেন্সি ডিপ্রিসিয়েশনটা যাতে কম হয় বা সহনীয় মাত্রায় থাকে। এই জন্য আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের থ্রুতেই ইম্প্যাক্টগুলো হইতে হবে আর কি। অ্যান্ড কারেন্সি আপনি ডিপ্রিসিয়েট করেছেন, স্টিল ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ হচ্ছে, তাহলে হয়তো আরও ডিপ্রিসিয়েট হবে এরকম মনে করা হয়। আর যদি ডিপ্রিসিয়েট হতে হতে এরকম হয় যে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যালেন্সিং হয়ে গেছে, রেমিটেন্স ব্যালেন্সিং হয়ে গেছে, তখন হয়তো একটা পর্যায়ে যে ডিপ্রিসিয়েশন লেভেলটা থেমে যায় আর কি।